বেশ কিছু বছর আগে আমি একটা প্রজেক্টে কাজ করছিলাম। সেই প্রজেক্টটা ছিল এরকম, আমি সিস্টেমটা বলছি, যে একটা কন্ট্রোল ইউনিট থাকবে। ওটা ছিল রিলে টেস্টিংয়ের, একটা হাই ভোল্টেজ রিলে। তো সেই রিলেটার একটা সার্টেন ভোল্টেজ অটোমেটিক্যালি বাড়বে, বাড়তে 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 একটা সার্টেন স্টেজে গিয়ে রিলেটার কন্ট্যাক্টটা মেক হবে, মানে কন্ট্যাক্ট জুড়বে বা কন্ট্যাক্ট শর্ট হবে। ঠিক তখন সেইটা আমাকে তো জানতে হবে কখন কন্ট্যাক্টটা জুড়ছে, আর সেই কন্ট্যাক্টে রিলেটা ঠিক কতটা কারেন্ট ড্র করছে সেই কারেন্টটা মেমোরিতে সেভ করতে হবে। এটা একটা কাজ ছিল। সিমিলারলি এরকমই ছিল যে যেই না কন্ট্যাক্টটা মেক হয়ে গেল অমনি রিলেটার ভোল্টেজটা আবার ড্রপ করবে, ধীরে 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 ড্রপ করতে করতে একটা পয়েন্ট এরকম আসবে যখন কন্ট্যাক্টটা ব্রেক হয়ে যাবে, মানে ওপেন হয়ে যাবে। ঠিক তখন কত কারেন্টটা ড্র করছে সেটাও আমাকে লক করতে হবে। তো এক্ষেত্রে আমার কাছে একটা অ্যানালগ ইনপুট ছিল যেটা দিয়ে আমি কারেন্টটা মেজার করতে পারতাম, আর দুটো স্ন্যাপ নিতে হতো কারেন্টের, একটা যখন কন্ট্যাক্টটা মেক হচ্ছে, আরেকবার যখন কন্ট্যাক্টটা ব্রেক হচ্ছে। আর একটা আমার ইনপুট ছিল যেটা নর্মাল ডিজিটাল ইনপুট, যে রিলেটার কন্ট্যাক্টটা মেক কখন হচ্ছে আর ব্রেক কখন হচ্ছে, এইটার একটা ইনপুট ছিল। সেটা আমি ইনপুট ডিটেক্ট করে দেখছিলাম যে কখন মেক হলো তখনকার কারেন্টের স্ন্যাপটা নিলাম, আর যখন ব্রেক হলো তখনকার কারেন্টের স্ন্যাপটা নিলাম। এই স্ন্যাপগুলো মেমোরিতে তো সেভ হবেই, আবার এলসিডিতে ডিসপ্লে হবে, আবার সিরিয়াল পোর্ট মানে ইউএআরটি আরএক্সটিএক্স দিয়ে একটা কম্পিউটারে কানেক্টেড সফটওয়্যারের মধ্যে ট্রান্সফার হবে। আবার সেই সফটওয়্যার থেকে একটা রিপোর্ট জেনারেট হবে যে এই রিডিং নেওয়া হয়েছে রিলের, মোটামুটি মেক কারেন্ট এত ছিল, ড্রপ কারেন্ট এরকম ছিল। তো গোটা ব্যাপারটা, সার্কিটটা ডিজাইন করা হয়ে গেছে। তো ইনিশিয়াল প্রোটোটাইপ যখন টেস্টিং হচ্ছিল, যখন আমি ফার্স্ট টাইম সিস্টেমটাকে রান করলাম, তখন এরকম হলো যে ভোল্টেজটা প্রথমে বাড়ানো হচ্ছে, হতে 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 যেই না রিলেটার কন্ট্যাক্টটা মেক হলো অমনি মাইক্রো কন্ট্রোলারটা হ্যাং করে গেল। আর মাইক্রো কন্ট্রোলার হ্যাং করে যেতে এলসিডিতেও কিচ্ছু পাঠালো না, আর সিরিয়াল পোর্ট দিয়েও কোনো ডেটা ট্রান্সমিট হলো না। কিছুক্ষণ হ্যাং থাকার পর আবার যখন অটোমেটিক্যালি ড্রপ হচ্ছে, ড্রপ হতে 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 একটা পয়েন্টে যেই না আবার কন্ট্যাক্টটা ব্রেক হচ্ছে, তখন কিন্তু মাইক্রো কন্ট্রোলারটা হ্যাং করছে না। ঠিক যখন মেক হচ্ছে মানে শর্ট হচ্ছে তখনই হ্যাং করছে। এখানে কিন্তু যে শর্টের সার্কিটটা সেটা আমি কিরম করে করেছিলাম, আমার আগের ভিডিওটা যদি না দেখে থাকেন সেটা উপরে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন। আমি এই ক্ষেত্রে কিন্তু পিআইসি মাইক্রো কন্ট্রোলার ইউজ করেছিলাম, আর এখানে একটা পুল আপ ইউজ করেছিলাম, মানে একটা ভিসিসির সাথে রেজিস্ট্যান্স দিয়ে একটা পিনে কানেক্টেড ছিল, আর সেই পিন থেকে একটা ওয়্যার বার করেছিলাম, আর একটা গ্রাউন্ড থেকে একটা ওয়্যার বার করেছিলাম। এই ওয়্যার দুটো গিয়ে কানেক্ট হয়েছিল রিলেতে। সার্কিটটা দেখলেই বুঝতে পারবেন আশা করি। যখনই রিলের কন্ট্যাক্টটা মেক হচ্ছে তখন এই দুটো এন্ড কিন্তু শর্ট হচ্ছে, আর শর্ট হলেই আমি রিড করতে পারছি জিরো। জিরো মানে শর্ট হলো, এবার আমাকে কারেন্টের ভ্যালুটা নিতে হবে। তো কারেন্টেরটা একটা অ্যানালগ ইনপুট ছিল, আর রিলেরটা একটা ডিজিটাল ইনপুট ছিল, আর এলসিডি এসব ডিসপ্লের জন্য কিছু পিন ছিল, আর ওই রিলের যে ভোল্টেজ বাড়ানোর জন্য একটা ডিজিটাল আউট ছিল, আর ড্রপ করবার মানে ডিক্রিজ করবার জন্য অন্য আর একটা ডিজিটাল আউট ছিল। এই ছিল টোটাল কন্ট্রোল সিস্টেমটা। কিন্তু যখনই ওই যে রান হচ্ছিল কন্ট্যাক্ট মেকের সময় মাইক্রো কন্ট্রোলার হ্যাং করে যাচ্ছে, মানে যখন রিলেটা কন্ট্যাক্টটা শর্ট হচ্ছে। কিভাবে সলভ করলাম প্রবলেমটা, আর কিসের জন্য, মানে রিজনটা কি এই প্রবলেমটা অকার করার, এটা জানতে হলে পুরো ভিডিওটি আপনাকে দেখতে হবে। নমস্কার বন্ধুরা, টিসি ট্রনিক্স চ্যানেলে আপনাদের স্বাগত। আমি তীর্থঙ্কর, আর আপনারা দেখছেন লার্ন ফ্রম এক্সপিরিয়েন্সের তৃতীয় এবং অন্তিম পর্ব। সম্প্রতি টিসি ট্রনিক্সের ফলোয়ারের সংখ্যা 100 ছাড়িয়েছে ইউটিউবে, তাই আমি ঠিক করেছি আগামী 6 অগাস্ট মানে ফ্রাইডেতে আমি একটা লাইভ করব। ওই সন্ধ্যে 7:30 থেকে 8টার মধ্যে আমি লাইভে আসব। আমি আইওটির ব্যাপারে কিছু আপনাদের ধারণা দেব, যে আইওটি কোর্স করতে গেলে কি কি জিনিস জানতে হবে, এবং আমি যে আইওটি সিরিজটি শুরু করতে চাইছি সেটা কিভাবে হবে, এ ব্যাপারে কিছু ধারণা দেব। আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেখানে আমাকে পুরো লাইভে কোয়েশ্চেন করতে পারেন, আমি সেই কোয়েশ্চেনগুলোর আনসার দেব। তাই যারা যারা টিসি ট্রনিক্স চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, কারণ এরকম আরও অনেক ইন্টারেস্টিং সিরিজ ও ভিডিও নিয়ে আমি আবার আসব। তাহলে চলুন এই প্রবলেমটা কি ছিল সেটা আলোচনা করি। যে রিজন ছিল এই প্রবলেমটা, সেই রিজনটার নাম হচ্ছে গ্রাউন্ড লুপ। এই গ্রাউন্ড লুপ তখনই অকার করে যখন একটা সার্কিটের মধ্যে মাল্টিপল গ্রাউন্ডস থাকে।
এবার আমি বলে দিই, আমার কন্ট্রোল সার্কিটটাই কিন্তু মাইক্রো কন্ট্রোলার দিয়ে একটা ভোল্টেজ রেগুলেটর দিয়ে একটা সিস্টেম ছিল, তার মধ্যে একটা সাপ্লাই আর একটা গ্রাউন্ড ছিল। যাদের ওখানে টেস্ট করা হচ্ছিল যে এনভায়রনমেন্টে, সেখানে রিলেতে যে হাই পাওয়ার যাচ্ছিল, সেটা ডিসি না এসি আমার এখনও ঠিক মনে পড়ছে না, যদি ডিসি যায় তাহলে সেইটা কিন্তু খুবই হাই ভোল্টেজ ছিল, আর সেটা ওই প্ল্যান্টের এনভায়রনমেন্টে একটা অন্যরকম সিস্টেম থেকে আসছিল। তার একটা গ্রাউন্ড ছিল আর সেটা কমপ্লিটলি আলাদা। এবার সেই গ্রাউন্ড আর মাইক্রো কন্ট্রোলারের গ্রাউন্ডকে কিন্তু কমন করতেই হতো, তার কারণ আদারওয়াইজ ওই মাইক্রো কন্ট্রোলার ডিটেক্ট করতে পারতো না যে কারেন্টটা কত আসছে বা রিলেটার কন্ট্যাক্টটা মেক হচ্ছে না ব্রেক হচ্ছে, এইসবের জন্য একটা গ্রাউন্ড কমন করতেই হতো। সেইটা কমন যে করা হয়েছে তখন থেকেই প্রবলেমটা শুরু হয়েছে। আর এই গ্রাউন্ডের পার্টিকুলার প্রবলেমটা, গ্রাউন্ড লুপ কেন এক্সিস্ট করে, তার কারণ হচ্ছে ওই প্ল্যান্টের এনভায়রনমেন্টের যে গ্রাউন্ড, তার যে পোটেনশিয়াল, আর মাইক্রো কন্ট্রোলারের এই ভোল্টেজ রেগুলেটর দিয়ে বানানো একটা সার্কিট, তার যে পোটেনশিয়াল, এই দুটো কখনোই সেম পোটেনশিয়ালে ছিল না। মানে ধরা যাক ওই প্ল্যান্টের এনভায়রনমেন্টের গ্রাউন্ডের পোটেনশিয়াল হয়তো 1 ভোল্ট, কিন্তু মাইক্রো কন্ট্রোলারেরটা পুরোপুরি 0 ভোল্ট। কিন্তু এই দুটো যখনই শর্ট হচ্ছে তখনই প্রবলেমটা অকার করছে, আর তখনই মাইক্রো কন্ট্রোলার ঠিক করে কাজ করতে পারছে না। তার কারণ ওই দুটো গ্রাউন্ড যে ম্যাচ করছে না, কিন্তু তাও ফোর্সফুলি সার্কিটে ম্যাচ করানো হচ্ছে, ঠিক তখন থেকেই এই প্রবলেমটা শুরু হচ্ছে। আর একটা রিজন হচ্ছে ওই গ্রাউন্ডের মধ্যে যে ধরনের নয়েজেস রয়েছে, দুটো গ্রাউন্ড কমন করলে কিন্তু সেই নয়েজেস মাইক্রো কন্ট্রোলারের মধ্যেও চলে আসছে, আর তখনই মাইক্রো কন্ট্রোলারের সার্কিটে অনেক স্মুথ অপারেশন করা বন্ধ হয়ে যাচ্ছে। এই গ্রাউন্ড লুপ, এই ব্যাপারটাকে একটাভাবে সলিউশন করা যায়, সেটা কি? অপটো আইসোলেটর দিয়ে। আমি জানি না আপনারা অপটো আইসোলেটরের নাম শুনেছেন কিনা, যদি না শুনে থাকেন তাহলে আমি আপনাদের একটা ছোট্ট সার্কিট দেখাচ্ছি। এই যে আইসিটা দেখতে পাচ্ছেন, এই আইসির একটা সাইডকে আমরা বলছি প্রাইমারি সাইড, এই সাইডটা প্রাইমারি, আর এই সাইডটা হচ্ছে সেকেন্ডারি। প্রাইমারি সাইডে যদি দেখেন তাই দেখবেন একটা ছোট্ট এলইডি রয়েছে, এটা কিন্তু চিপের ভেতরে, তাই এটা খুবই মাইক্রো লেভেলের জিনিস। এখানে একটা এলইডি রয়েছে, এলইডির দুটো টার্মিনাল, ক্যাথোড আর অ্যানোড। ক্যাথোড মানে নেগেটিভ, অ্যানোড মানে পজিটিভ। এবার বাইরে থেকে ধরুন একটা ভোল্টেজ আসছে, সেটা খুব হাই ভোল্টেজ ডিসি। এবার আমি ওখানে একটা রেজিস্ট্যান্স দিয়ে ডিসির পজিটিভটাকে কানেক্ট করলাম এলইডির অ্যানোডে, আর ক্যাথোডটাকে করে দিলাম গ্রাউন্ড। যখনই ওই হাই ভোল্টেজটা ওখানে অ্যাপিয়ার করবে, তখন একটা কারেন্ট কিন্তু থ্রু এলইডি পাস করবে। এবার কত কারেন্ট সেটা আমরা রেজিস্ট্যান্সটা ক্যালকুলেট করে অ্যাপ্লাই করে দিতেই পারি, সেটা ডিপেন্ড করছে কি আইসি ইউজ করছি, তার ডেটা শিটে কীরকম মেনশন করা রয়েছে। ওই যে যখনই এলইডি দিয়ে কারেন্ট পাস করছে, এলইডিটা জ্বলবে। এবার মাইক্রো লেভেলে ভাবুন, এলইডি জ্বললে সেকেন্ডারি সাইডে কি আছে? সেকেন্ডারি সাইডে রয়েছে একটা ফোটো ট্রানজিস্টার। এই এলইডির আলোটা যখনই ওই ফোটো ট্রানজিস্টারের বেসে অ্যাপিয়ার করছে, তখন ওই ট্রানজিস্টারটা একটা শর্ট সার্কিট হিসাবে কাজ করছে বা স্যাচুরেশন রিজিয়নে কাজ করছে। স্যাচুরেশন রিজিয়নে কাজ করার মানে হচ্ছে এর কালেক্টর আর এমিটার হয়ে যাচ্ছে শর্ট। এবার এই কালেক্টরের মধ্যে আমি কি দিয়েছি? কালেক্টরের মধ্যে আমি কানেক্ট করেছি ভিসিসি, আর এমিটারের মধ্যে একটা 10K দিয়ে গ্রাউন্ড করেছি। তাহলে আউটপুটটা নিচ্ছি আমি এমিটার থেকে। তাহলে তখন কি হবে? যখনই ওই দিকে ডিসি ভোল্টেজটা আসছে প্রাইমারি সাইডে, এলইডি দিয়ে কারেন্ট পাস করলো, এই ট্রানজিস্টারটা অটোমেটিক শর্ট হয়ে গেল, আর আমরা আউটপুটে পেলাম 5 ভোল্ট। এবার এইটা কিভাবে আইসোলেশনের কাজ করছে, এই পুরো ব্যাপারটা কিন্তু একটা অপটিক্যালি আইসোলেটেড, যদি ভালো করে দেখেন তো। এখানে এলইডির সাথে ফটো ট্রানজিস্টারের কোনো ডিরেক্ট কন্ট্যাক্ট নেই, শুধু আলোর থ্রু দিয়ে কন্ট্যাক্ট রয়েছে। এই জিনিসটার নাম হচ্ছে অপটো আইসোলেটর, আর এটা দিয়ে এই ধরনের রিডিং বা অনেক ক্ষেত্রে রাইটিংয়ের জন্য ইউজ করা হয়ে থাকে। তাই আমি যে প্রথম ভুলটা করেছিলাম প্রোটোটাইপে, সেটা হচ্ছে পুল আপ দিয়ে রেজিস্ট্যান্স দিয়ে দুটো ওয়্যার বার করা, সেটা একদমই ঠিক মেথড নয়। এটার মেথডটা হওয়া উচিত ছিল ওদের এন্ডে কোনো একটা পাওয়ার সাপ্লাই দিয়ে আমার এন্ডে ওই অপটো আইসোলেটারের প্রাইমারিটা কানেক্ট করা, আর সেকেন্ডারির যে 5 ভোল্ট সেটা মাইক্রো কন্ট্রোলারের যে সার্কিট আছে সেখান থেকে 5 ভোল্ট যাবে, আর সেকেন্ডারি সাইডের যে গ্রাউন্ড সেটা মাইক্রো কন্ট্রোলারের গ্রাউন্ড হবে, কিন্তু প্রাইমারি সাইডের যে গ্রাউন্ড সেটা ওদের গ্রাউন্ড হবে। তাহলে আমি দুটো গ্রাউন্ডকে পুরোপুরি আইসোলেট করতে পারবো, আর মাইক্রো কন্ট্রোলারে এফেক্টিভলি রিডও করতে পারবো। আর এই রকমভাবেই অপটো আইসোলেটার কাজ করে। এবার আপনারা জিজ্ঞেস করতে পারেন যে অপটো আইসোলেটার মার্কেটে কি কি পাওয়া যায়। মার্কেটে 4N35 বলে একটা অপটো আইসোলেটার পাওয়া যায়, এটা 6 পিনের আইসি। তো
তো এখানে দুটো পিন অ্যাবসলিউটলি আমাদের লাগবে না, যেটা নট কানেক্টেড একটা প্রাইমারি সাইডে আছে, আর এখানে যেটা আছে সেটা বেসটা আমাদের কানেক্ট না করলেও হবে। তাই এটার আবার মিনিয়েচার ভার্সনও পাওয়া যায়, TLP521, এটা 4 পিনের আইসি। তো এখানে ওই দুটো নট কানেক্টেডের আইসিকে পুরোপুরি রিমুভ করে দেওয়া হয়েছে ওই পিনগুলোকে, তাই 4টে পিনকেই আমরা কাজে লাগাতে পারি। এই দুটো অপটো আইসোলেটার দিয়ে আপনারাও এক্সপেরিমেন্ট করতে পারবেন। অপটো আইসোলেটার যদি কোনো ইনপুট রিডিংয়ের ক্ষেত্রে কাজে লাগে, তাহলে এখানে আরও আমি দুটো সার্কিটের কথা বলবো, যেগুলো কোনো প্রজেক্ট যেখানে এত ওয়্যারিং আছে, ওরকম হাই ভোল্টেজ ডিসি আছে বা হাই ভোল্টেজ এসি আছে, সেক্ষেত্রে আপনারা যেটা প্রথমেই করতে পারেন সেটা হচ্ছে মাইক্রো কন্ট্রোলারের পাওয়ারটাকে পুরোপুরি আইসোলেট করে দিতে পারেন। পাওয়ার মানে 5 ভোল্ট অ্যান্ড গ্রাউন্ডকে। এর জন্য একটা খুব পপুলার সার্কিট পাওয়া যায় মার্কেটে, সেটার নাম হচ্ছে ডিসি টু ডিসি কনভার্টার। 5 ভোল্ট দিলে 5 ভোল্ট পাওয়া যাবে, 12 ভোল্ট দিলে 5 ভোল্ট পাওয়া যাবে, অনেক ধরনের ভেরিয়েশনসের পাওয়া যায়। কিন্তু এখানে গ্রাউন্ডটা পুরোপুরি আইসোলেটেড, মানে ইভেন আপনি কোনো একটা বাইরে থেকে কোনো একটা ডিসি দিচ্ছেন, এটা সেই ডিসিটাকেও আইসোলেট করে দেয়। বায়োমেডিক্যাল ইনস্ট্রুমেন্টসের ক্ষেত্রে এই ধরনের আইসোলেটার ইউজ করতেই হবে। যে কোনো বায়োমেডিক্যাল ইনস্ট্রুমেন্ট, মানে ইসিজি ধরে নিন বা ইএমজি বা ইইজি, এই ক্ষেত্রে এই ডিসি টু ডিসি আইসোলেটার লাগবেই। এটা ছাড়া মেন কন্ট্রোল সার্কিট হবেই না, কারণ এইগুলো প্রচণ্ড নয়েজ থাকে সার্কিটে, ওগুলো কোনোভাবে মাইক্রো কন্ট্রোলারের মধ্যে যাতে ইনডিউসড না হয়, তার জন্য এই ডিসি টু ডিসি আইসোলেটার যে আছে, এই জিনিসটা খুবই ইউজ করা হয়। শুধু ডিসি টু ডিসি আইসোলেটার নয়, এসি টু ডিসি আইসোলেশন সার্কিটও পাওয়া যায়, যেটাকে নর্মালি এরকম মার্কেটে পাওয়া যায়। আপনারা অ্যামাজনে পেতে পারেন এরকম অনেক সার্কিট, যেখানে ডাইরেক্ট এসি অ্যাপ্লাই করা হচ্ছে আর আউটপুটে আপনি পুরো ডিসি 5 ভোল্ট পাচ্ছেন, আর পুরোটাই আইসোলেটেড। যদি ট্রান্সফরমার দিয়েও করা হয়, সেটাও এক ধরনের ম্যাগনেটিক আইসোলেশন, তাই সেটাও একটা ভ্যালিড সার্কিট। তাই মাইক্রো কন্ট্রোলারের যে পাওয়ার সাপ্লাইটা আছে, সেটাকে কিন্তু অবশ্যই আইসোলেট করবেন, কারণ এরকম প্ল্যান্টে বা অন্য অনেক জায়গায় এরকম পাবেন যেখানে কিন্তু আনরেগুলেটেড পাওয়ার সাপ্লাই এক্সিস্ট করে। আনরেগুলেটেড মানে যেখানে কোনো ধরনের ভোল্টেজ রেগুলেশন নেই, ডাইরেক্ট ব্রিজ কানেক্ট করে ব্রিজ থেকে আউটপুট নেওয়া হয়েছে। তো সেই ডিসিগুলো যে গ্রাউন্ড পোটেনশিয়ালটা, সেটা পুরোপুরি 0 ভোল্টে অনেক সময়ই থাকে না। তো সেগুলো যে কোনো সময় মাইক্রো কন্ট্রোলারকে ড্যামেজ করতে পারে। তাই সেসব ক্ষেত্রে এই মাইক্রো কন্ট্রোলার আইসোলেশনটা ইউজ করবেন না। তাই যখনই মাইক্রো কন্ট্রোলার দিয়ে এরকম কোনো প্রজেক্ট করবেন যাতে গ্রাউন্ড লুপের সমস্যা আসতে পারে, অবশ্যই এই আইসোলেশন টেকনিকগুলোকে ইউজ করবেন। ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন, আর কি কি নতুন জিনিস শিখলেন সেটিও জানাবেন। আর টিসি ট্রনিক্স চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এখানেই কিন্তু শেষ নয়, ভবিষ্যতে হয়তো আমি আমার আরও এক্সপিরিয়েন্স নিয়ে ভিডিও বানাতে পারি। তাই এটাকে ধরে নিতে পারেন সিজন 1, সিজন 2 যদি আপনারা চান তাহলে আবার আমি বানাবো। আর আমার ফেসবুক পেজের লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে রেখেছি। তো আপনাদের সাথে কোনো কিছু দিয়ে কমিউনিকেট করতে গেলে আমি কিন্তু ওই ফেসবুক পেজেই পোস্ট করব, তাই সেটিকেও অবশ্যই ফলো করবেন। নমস্কার।